আমন্ত্রণ ২১ বিশেষ সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ সন্ধ্যা ৬টায় আগে দেশে পৌঁছেছে। সিঙ্গাপুর থেকে নিয়মিত ফ্লাইটে হাদির মরদেহর কফিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তার মরদেহ সর্বসাধারণের দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেয়া পোস্টে এসব তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে সবাইকে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। এই মুহূর্তে দর্শক শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী মানিক শিকদার, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আচ্ছা মানিক শিকদার, আমরা জানি হাদির মরদেহ পৌঁছেছে, সেখানে পরিস্থিতি কেমন আমাদের জানান। রীতা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে শরীফ ওসমান হাদি উনি নিহত হওয়ার পর তার মরদেহটি আসলে নিয়ে আসা হয়েছে। আমরা জানি যে কিছুক্ষণ আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে এবং তার বিমানটি BG585 যে বিমানটি ছিল সেই বিমানটি অবতরণ করেছে এবং অবতরণের পর আমরা দেখেছি প্রশাসন থেকে কয়েকটি গাড়ি ভিতরে প্রবেশ করেছে এবং একটি লাশবাহী ভ্যানও প্রবেশ করেছে এবং প্রবেশের পর থেকেই আসলে ভিতরের যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো চলছে। সেই প্রস্তুতি নিয়েই মূলত এগিয়ে যাচ্ছে এবং বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা যে সমস্ত বাহিনী যারা আছেন তারা কঠোর একটা নিরাপত্তার মধ্যে দিয়ে আছেন এবং তারা যেটা বলছেন যে এই লাশকে ঘিরে এবং লাশকে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই ব্যাপারে তারা সোচ্চার আছেন। আমি একটু আপনাকে জানিয়ে দিতে চাই যে হাজি ওসমান হাদির লাশটি কোন রুটে দিয়ে যাবে। এইখানে যেটা আমাদেরকে জানানো হয়েছে বিমানবন্দর ৮ নম্বর গেট থেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয়ে হাতিঝিল এবং এফডিসি মগবাজার হাইকোর্ট দোয়েল চত্বর ও ঢাবি সেন্ট্রাল মসজিদে গিয়ে এই লাশটি গিয়ে পৌঁছাবে এবং সেখানে গিয়ে সাধারণ যারা মানুষ আছে তারা হাদির প্রতি সম্মান জানাবে এবং এর পরবর্তীতে আগামীকাল তার লাশের জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে হয়তো পরবর্তী সিদ্ধান্ত এখন আমাদের কাছে আমরা এখনো জানিনি, যখন জানবো হয়তো আমরা আপনাকে জানিয়ে দেব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা জোর তৎপরতা চলছে এবং প্রশাসনের একটি গাড়ি কিন্তু প্রবেশ করছে। আমরা যদি দেখাই যে এই গাড়িটি সম্ভবত ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এখানে যাচ্ছেন এবং এই গাড়িটির ভিতরে প্রবেশ করার পর কি পরিস্থিতি হয় বা এখানে কারা আছেন এখনো আমরা আসলে স্পষ্ট না, তবে মনে করা হচ্ছে যে কোনো কোনো মন্ত্রণালয় বা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে প্রবেশ করছেন এবং হাদির যে লাশটি নিয়ে আসা হয়েছে এখানে তার কিছু স্বজন ভেতরে আছেন এবং তারা সহ আসলে লাশবাহী যে গাড়ি এবং যে গাড়ি বহর সেই বহরটি চলে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর পরবর্তীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে এবং এই যে পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সাংবাদিক, মিডিয়া কর্মী এবং বিভিন্ন সেক্টরের যারা নিরাপত্তা কর্মী যারা আছে, হ্যাঁ নিরাপত্তা কর্মী আছেন তারাও কিন্তু আছেন। আমরা এখানে দেখাচ্ছি যে ছবিগুলো যদি আমরা দেখাই দেখতে পাচ্ছেন যে বেশ কিছু নিরাপত্তা কর্মী, বিশেষ করে সেনাবাহিনী, বিমান বাহিনীর একটা বিশেষ উইং, তারপর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বিমানের যে নিজস্ব নিরাপত্তা রক্ষী তারাও কিন্তু এখানে আছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে গোয়েন্দা শাখার কয়েকটি গোয়েন্দা শাখা সাদা পোশাকে পুলিশও আছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে। আমরা এই মুহূর্তে একটি গাড়ি দেখতে পাচ্ছি আরবান ডিএনসিসি একটি গাড়ি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি গাড়ি প্রবেশ করলো। সেই হয়তো এই বহরের সাথে এই গাড়িটি থাকতে পারে
এবং আমরা যদি দেখাই, আপনি দেখতে পাচ্ছেন কঠোর নিরাপত্তা। এর আগে এরকম নিরাপত্তা আসলে সচরাচর খুব একটা চোখে পড়ে না। এবং এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে শুধু যে রাজধানী নয়, সারা দেশেই আসলে একটা তোলপাড় ঘটনা ঘটেছে। এবং গতকাল গতকাল আমরা যেটা দেখতে পাচ্ছি, যে গতকালকেও আমরা দেখেছি যে হাতির মৃত্যুর পরপরই ফুঁসে উঠেছিল সাধারণ জনতা। এবং বিশেষ করে জুলাই বিপ্লবের সাথে যারা যুক্ত ছিল, জুলাই যোদ্ধারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ছাত্র জনতা ছিলেন, তারা সবাই কিন্তু আসলে একটা ক্ষোভে ফেটে উঠেছেন। এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশও আমরা দেখেছি কারণ বাজার সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। তবে সাধারণ মানুষ যারা মনে করছেন যে এই যে যে শোক হাদি সবার উপরে শোক নিয়ে এসেছে, এই শোককে আসলে শক্তিতে রূপান্তর করতে হবে। এবং হাদির যে ইচ্ছা, তার যে চিন্তা চেতনা যেটা ছিল, সেই চিন্তা চেতনা দিয়ে বাংলাদেশকে আবার বিনির্মাণ কিভাবে করা যায়, সেটা নিয়ে আসলে মূলত ভাববার বিষয়। হাদির যে ইনকিলাব মঞ্চ, সেটা মূলত একটি সাংস্কৃতিক সংগঠন ছিল। এবং আপনি জানেন যে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এবং এই ভোটে দাঁড়ানোর কথাও ছিল, এবং সেই লক্ষ্যেই কিন্তু তিনি প্রচার প্রচারণা শুরু করেছিলেন। এবং হাদির এই মৃত্যুর ঘটনার পর আমরা দেখেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা গতকাল একটি বিবৃতি প্রকাশ করেছে। এবং তারা যেটা বলছেন যে ঢাকা ৮ আসনের যে স্বতন্ত্র প্রার্থী, তার এই মৃত্যুতে নির্বাচন কমিশনও কিন্তু শোক প্রকাশ করেছে। আমরা দেখেছি বিভিন্ন দলের, বিশেষ করে তারেক রহমান থেকে শুরু করে জামাত ইসলামের শফিকুল ইসলাম সহ সবাই, সব দলেরই কম বেশি সবাই কিন্তু হাদির জন্য শোক প্রকাশ করেছেন। এবং বিভিন্ন ধরনের যারা গণমাধ্যম আছে, সাংবাদিক যারা আছে, তারাও কিন্তু হাদির প্রতি শোক জানিয়েছেন। এবং বিশেষ করে আমরা যদি বলি যে সাধারণ যে ছাত্র জনতা যারা ছিল, বিশেষ করে জুলাই যোদ্ধাদের কথা যদি আমরা বলি, জুলাই যোদ্ধারা কিন্তু ক্ষোভে ফেটে উঠেছে। এবং যার ফলশ্রুতিতে আমরা দেখেছি শাহবাগে বেশ কিছু কর্মসূচি আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে এনসিপি কার্যালয়ের সামনেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এবং যে হাদির এই যে চলে যাওয়া এবং তাকে যে হত্যা করা হলো, এর আসলে সঠিক বিচার কিভাবে করবে এবং সেই বিচার নিশ্চিত যাতে করা হয়, তার জন্য সাধারণ মানুষ এখন আসলে দল মত নির্বিশেষে সবাই কথা বলছেন। আমরা একটু একজনের সাথে কথা বলি। আপনি কোথা থেকে আসছেন, কেন আসছেন এখানে? আমি উত্তরা থেকে এসেছি। আমি শহীদ ওসমান বিন হাদির একজন শুভাকাঙ্ক্ষী বড় ভাই হিসাবে আমি আসছি। শহীদ ওসমান যে শহীদ হয়েছেন, সেই আধিপত্য বিরোধী ভারত আমার ভাইকে যে গুলি করে শহীদ করেছে, সেই শহীদদের বদলা নেওয়ার জন্যই রাস্তায় চলে এসেছি। আমাদের জীবনের কোনো দাম নেই। আমাদেরকে যারা মনে করছেন যে আমাদের জীবনের শহীদ ওসমান শহীদ করার মাধ্যমে আমাদেরকে নিভিয়ে দেবে, বন্ধ করে দেবে, আমাদের আমাদের কালচারাল যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো মিটিয়ে দেবে ভারত, সেটা সম্ভব নয়। আমরা মাঠে থাকতে শহীদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা সেই শহীদের বদলা নেবই। এদেশে আমরা ইসলামী রাজ কায়েম করার মাধ্যমে এদেশটি একটি যাদের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে আসি, এবং যতদিন পর্যন্ত এটার দাবি আদায় না হবে ততক্ষণ রাজপথে থাকবো থেকে আমরা আদায় করব। যেটা বলছিলেন যে এই যে শরীফের রক্ত আসলে বৃথা যেতে দেয়া যাবে না। এবং শরীফের যে আদর্শ, যে চেতনা তিনি লালন করেছিলেন, সেই চেতনার বাস্তবায়ন করার জন্য আসলে সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্র জনতা সহ যারা আছেন সর্বস্তরের মানুষ, তারা রাজপথে থাকবেন। এবং রাজপথে থেকে শহীদের যে মর্যাদা পেয়েছে হাদি, এবং হাদির যে স্বপ্নগুলো আছে, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতেই কিন্তু কাজ করবে সাধারণ মানুষ। এই যখন পরিস্থিতি, আমরা আরেকটু দেখাতে চাই, এই মুহূর্তে আরও একটি গাড়ি আমরা প্রবেশ করতে দেখলাম।
এবং সম্ভবত সেটাও কোনো ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বা কোনো মন্ত্রণালয়ের গাড়ি হতে পারে এবং বেশ কয়েকটি গাড়ি প্রবেশ করেছে। সেটা মূলত এই হাদির লাশ কে কেন্দ্র করে আমরা করছি। তারপরেও আমরা এখানে আরো কয়েকজন আছেন। আমি একজন মিডিয়া কর্মী, আমাদের সাথে ভাই আছেন, আমি একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে স্বাভাবিকভাবেই গত দুটি দিন আসলে মিডিয়া কর্মীদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই জায়গা থেকে আজকের যেই হাদির যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি, আজকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা আসলে কোন প্রভাব সৃষ্টি করছে বিশেষ করে সাংবাদিকদের ক্ষেত্রে? সাংবাদিকরা আসলে কিভাবে দেখছেন? আসলে উসমান হাদি বলবো যে বিশেষ করে 5 আগস্টের পর যে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠেছিল আসলে সব মিলিয়ে যদি বলি অন্যায়ের প্রতিবাদ সব জায়গাতেই আসলে তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তার কথা, তার অভিব্যক্তি সব কিছুতেই সাধারণ জনগণ থেকে আমাদের মতো সংবাদকর্মী যারা সবার কাছেই বলবো যে এক কথায় তুমুল জনপ্রিয় ছিল সৈয়দ শরীফ ওসমান হাদি। আসলে তার আকস্মিক যে মৃত্যু সেটা আসলেই প্রভাব পড়বে, যেমন গণমাধ্যমে প্রভাব পড়েছে, আমাদের বাস্তবিক জীবনেও প্রভাব পড়েছে। সঙ্গে যদি যুক্ত করতে চাই সমসাময়িক রাজনীতিতে যে তরুণদের উঠে আসার ক্ষেত্রে তার একটা বড় প্রভাব ছিল, সেখানেও নিঃসন্দেহে একটা বড় প্রভাব ফেলেছে। তো আগামীর রাজনীতি কি হবে, তরুণরা আসলে কেমনভাবে ভাবছে আসলে আগামী রাজনীতি নিয়ে, সব কিছুতে একটা হাদির প্রভাব পড়বে এবং আগামী তরুণরা আসলে হাদি কে বা কি তার এই রেসটা আসলে বহু বছর থেকে যাবে। সবচেয়ে বড় বিষয় যে এই যে জুলাই যে বিপ্লবটা হয়ে গেল এবং একটা দীর্ঘ শাসনের অবসান হয়েছিল এবং সেই শাসনের একজন অগ্রযোদ্ধা ছিলেন এই হাদি। হাদির যদি আমরা বলি, উনি 1993 সালের জন্ম নিয়েছিলেন ডিসেম্বর মাসে এবং মাত্র অল্প কিছুদিন আসলে তার তরুণ অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন এবং আসলে মৃত্যুবরণ কথাটা কতটুকু হবে, তাকে হত্যা করে ফেলা হলো। একজন উদীয়মান একটা তরুণ নেতৃত্ব হয়তো আমরা পেতাম। আমরা হয়তো রাজনীতির ক্ষেত্রে যে পরিবর্তনটা দেখতে চেয়েছিল সাধারণ মানুষ, যে সাধারণ মানুষ আসলে দেখতে চেয়েছিল যে একটা সুফল বা একটা রাজনীতির সুবাতাস বয়ে আনবে এই বিপ্লব পরবর্তী সময় তাকে হারিয়ে আসলে কিছুটা হতাশ। তবে সেই হতাশা বেশিক্ষণ হয়তো থাকবে না। আমরা এখানে আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনার একটু পরিচয়টা বলে যদি বলতেন, আপনি এখানে কেন এসেছেন? আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আমি একটা বেসরকারি কলেজের একজন সহকারী অধ্যাপক। তো আসলে হাদির যে বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশেষ করে জুলাই আন্দোলনে তার যে ভূমিকা, পরবর্তীতে বাংলাদেশে যে বিভিন্ন অসঙ্গতিগুলোকে মূলত সমাধানকল্পে তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, সেটা আমি একজন শিক্ষক হিসেবে আমাকে আন্দোলিত করে। এবং বিশেষ করে আমি উল্লেখ করতে চাই আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের 15% বাসা ভাড়া আন্দোলনে যে একান্তভাবে সে যে সমর্থন এবং সাহস জুগিয়েছেন এবং যে তার বলিষ্ঠ ভূমিকা আমাদের দাবি আদায়ের জন্য যে সচেষ্ট হয়েছেন, এই জন্য আমি আমার দায়বদ্ধতা থেকে আমি আসলে আজকে এখানে না এসে পারিনি। আমি তার জন্য তার রুহের মাগফিরাত। যেমনটা দেখছিলেন রীতা, আসলে এখানে যে শুধু যে দল বা মত বা নিজস্ব কোনো আদর্শ থেকেও না, মানে প্রত্যেকেই ভিন্ন ভিন্ন দায়বদ্ধতার জায়গা থেকেও কিন্তু এখানে ছুটে এসেছেন এবং তারা যেটা বলছেন যে এই যে হাতি একটা তরুণ, এই তরুণ আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল একটা রাজনীতির একটা সুবাতাস বয়ে নিয়ে আসবে, সেই স্বপ্ন কথা কিন্তু তিনি জানান দিয়েছিলেন এবং সেই স্বপ্নটা শুরু করেছিল কিন্তু সংস্কৃতির চর্চার মাধ্যমে। তিনি কবিতা আবৃত্তি করতেন বা সাংস্কৃতিক চর্চা করতেন। ইনকিলাব মঞ্চ নামে যে মঞ্চটি তৈরি করেছিলেন, সেটি কিন্তু মূলত একটি অরাজনৈতিক সংগঠন ছিল। অরাজনৈতিক সংগঠন থাকার পরও সেই মঞ্চটি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে পরিণত হয়েছে। আপনি জানেন যে গতকাল তার মৃত্যু সংবাদ যখন আমরা পাই, সারা দেশের সকল রাজনৈতিক দল তার প্রতি কিন্তু শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের পাশে থাকার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন আমাদের প্রধান উপদেষ্টা এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু এই হাদির চিকিৎসার জন্য যথেষ্ট তৎপরতা ছিল, তারা যথেষ্ট উদ্যোগ নিয়েছিলেন। আমরা আবার একটু এগিয়ে একটু যদি যাই, আমার সাথে আপনি জানেন যে আমার সাথে ক্যামেরাম্যান আছেন ওয়াসিম খান এবং তিনি আপনাদের দেখাচ্ছেন যে কিভাবে
এবং কোন পরিস্থিতিতে এই এখন হাদির যে লাশটি তাকে হস্তান্তর করার প্রক্রিয়াটা চলছে এবং বিশেষ করে আমরা যতটুকু বুঝতে পারছি যে কিছুক্ষণের মধ্যেই আসলে তার লাশটি বের হয়ে আসবে। তার আগে আমরা একটু ছবিগুলো দেখাই, আমরা একটু ছবিগুলো দেখাচ্ছি। এখানে আমরা আবার একটু সাধারণ মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি দেখতে পাচ্ছেন পুরো যে এই এয়ারপোর্ট এরিয়া জুড়ে কিন্তু বেশ কিছু উৎসাহী মানুষের ভিড় জমেছে। এখন আমরা একটু যাই, অনেকেই আসলে দূর থেকে অপেক্ষা করছেন এবং তারা আসলে অনেকেই উৎসুক জনতা আছেন, অনেকেই সাংবাদিক আছেন বা হাদির কে পছন্দ করেন, ভালোবাসেন, এরকম বেশ কিছু লোকজনও আছে। আমরা একটু একটু কথা বলতে চাই আপনার সাথে, যদি আসেন, যদি আপনি একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে আসছেন? আমরা আসছি মিরপুর ১৪ নম্বর থেকে। মিরপুর 14। এখানে কেন এসেছেন আপনি? এখানে আসলে আসছি মানে হাদি ভাইয়ের মানে মানে দেখার জন্য আর কি, শেষ মানে কি ওনার যে লাস্টে আসবে দিক থেকে ওইটা দেখার জন্য আসছি এখানে মূলত। এই যে হাদি ভাই যে আমাদের কাছ থেকে চলে গেলেন, উনি এই চলে যাওয়াটা আসলে আমাদের তরুণ প্রজন্মের জন্য কতটুকু আসলে ক্ষতি হলো বলে মনে হয়? আসলে আমাদের জুলাই যে বিপ্লবটা ছিল আমাদের এখানকার মানে ইনকলাব মঞ্চের অনেক বড় একটা মুখপাত্র ছিল হচ্ছে হাদি ভাই। তো উনি মানে উনি আর কি মানে ব্যক্তি হিসেবে যেরকম সাহসী ছিলেন এবং ওনার মানে বক্তৃতাগুলো আর কি আমাদের তরুণ প্রজন্মের জন্য অনেক মানে উৎসাহ আর কি প্রেরণ করতো আর কি। এখন কথা হচ্ছে ওনার এরকম চলে যাওয়াটা, এভাবে চলে যাওয়াটা আমাদের তরুণ প্রজন্মের মানে মানে জুলাই বিপ্লবী যারা আর কি ছিল তাদের জন্য অবশ্যই একটা অনেক বড় একটা মানে দুঃখের ব্যাপার এটা। তো কথা হচ্ছে উনি বেঁচে থাকলে আর কি আমাদের তরুণ প্রজন্ম আর কি সামনে আরো মানে ভালো আর কি একটা সাপোর্ট পেত আর কি। যে তরুণ প্রজন্ম যারা আছেন তারা আসলে অনেকটা হতাশ হাদিকে হারিয়ে। আমরা আবার চলে যাই একটু গেটের কাছে এবং সেখানে আমরা আমাদের ক্যামেরাটি স্থাপন করব এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো হাদির মরদেহ নিয়ে তার যে লাশবাহী গাড়ির বহর সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে বের হয়ে আসবে। আমরা অপেক্ষা করছি যে কখন তার গাড়িটি আসে। কে আপনি? আসেন আসেন। আচ্ছা, আমার কাছে না না চলছে আমাদের যেটা আমরা লাইভে দেখাচ্ছি। হ্যাঁ, গাড়ি বহর বের হবে। আমরা আমরা পজিশনে চলে যাই, এই মুহূর্তে গাড়ি বহরটি বের হবে। আমরা কোথায় আমাদের টাইপটা এদিকে মনে হয়। ভাই, একটু side দেন। এই side আসেন, এই side আসেন। আমরা আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি এই মুহূর্তে বের হয়ে আসলো এবং সব সংবাদকর্মী, নিরাপত্তা কর্মী এখানে অবস্থান করছেন এবং কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। মানে সচরাচর এরকম নিরাপত্তা খুব একটা চোখে পড়ে না। আজকে যেরকম নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি এই পুরো এয়ারপোর্ট এলাকা জুড়ে। আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে গতকাল এক
বেবি চকের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে এয়ারপোর্ট এলাকায় কোনো প্রকার ড্রোন আসলে চলাচল করা যাবে না এবং কোনো রকমের ড্রোন এখানে আহ, আহ, প্রবেশ করতে পারবে না এবং ড্রোন মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে এবং সেটা সেটা মূলত নিরাপত্তার স্বার্থেই এটা করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে আসলে আমরা অবস্থান করছি এবং জোর প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করে ভিতরের যে কাজগুলো ছিল বিশেষ করে যে সমস্ত আহ, প্রস্তুতি নেওয়া প্রয়োজন হয়, যে সমস্ত ব্যবস্থাপত্র নেওয়া প্রয়োজন হয় একটি লাশ বা কোনো ধরনের মালামাল খালাস করার জন্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আহ, শেষ করে যাচ্ছে। আচ্ছা, যেটা আমরা যে তথ্য এই মুহূর্তে পেলাম, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে হাতির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। সেই আমরা সাংবাদিক যারা আছি বা এখানে নিরাপত্তা কর্মী সবাই অপেক্ষা করছি গেটে। এখন এই গেট দিয়ে আসলে বের হবে কিনা সেটাও একটা প্রশ্ন দেখা দিয়েছে। আরও একটি গেট দিয়েও বের হয়ে যেতে পারে। সামনের যে গেটটি আছে তিন ৩ নম্বর টার্মিনালের পাশে একটি গেট আছে, সেই গেট দিয়ে আসতে পারে। তবে এখানে আমরা যে নিরাপত্তা রক্ষীদের দেখছি বা এখান দিয়ে বের হওয়ার সম্ভাবনাটা বেশি। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু নিরাপত্তা কর্মী দ্রুত গতিতে গেট দিয়ে বের হয়ে আসছে এবং এখানে একটি অ্যাম্বুলেন্সের মতো আমরা দেখতে পাচ্ছি যে আলো জ্বলছে এবং কিছুক্ষণের মধ্যে সম্ভবত গেটটি খোলা হবে। সব প্রস্তুতি চলছে, সব প্রস্তুতি আসলে সম্পন্ন হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বের হবে এমনটাই আসলে এখান থেকে বোঝা যাচ্ছে। এবং এখান থেকে বের হয়ে যেটা জানানো হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার কথা, কিন্তু এখন আমরা যেটা তথ্য পাচ্ছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হবে এবং সেখানে হিমাগারে রাখা হবে। আমরা অবশ্য হাদির এই গাড়িবহরটি সাথেই আমরা যাব এবং সর্বশেষ যে তথ্যগুলো এবং নিয়মিত যে আপডেটগুলো আছে সেটা আমরা আপনাদের জানিয়ে দেব। রীতা, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন আমাদের। এই মুহূর্তে আসলে ৮ নম্বর গেটের সামনে কানায় কানায় পূর্ণ। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু টেলিভিশন মিডিয়া, অনলাইন মিডিয়া থেকে শুরু করে সবাই ঘিরে ধরেছে এবং যেটা যেটা আমরা এই মুহূর্তে যেটা তথ্য পাচ্ছি, লাশ সম্ভবত অন্য একটি গেট দিয়ে বের হয়ে গেছে এরকম কিছু কথা শোনা যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে না, এখান দিয়েই বের হবে। আমরা আসলে
পুরোপুরি তথ্যের জন্য অপেক্ষা করছি। আমাদের অপেক্ষার প্রহর শেষ হবে আসলে গেটটি যখন খুলবে, গাড়ি বহরটি যখন বের হবে তখনই। আপনারা জানেন যে এই এই কিছুদিন আগে এই বিমানবন্দরের অগ্নিকাণ্ডের যে দুর্ঘটনাটি ঘটেছিল সেখানে কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল এবং তার পাশেই কিন্তু এই ৮ নম্বর গেট। ৮ নম্বর গেটে আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে হয়তো বের হবেন। দর্শক, আমরা শরীফ ওসমান বিন হাদি তার বিষয়ে কিছুটা তথ্য, যে তার জন্ম হয়েছিল ৩০ জুন ১৯৯৩ সালে এবং তার মৃত্যু হলো ১৮ ডিসেম্বর ২০২৫ সালে। তিনি ছিলেন একজন বাংলাদেশের রাজনৈতিক কর্মী, বক্তা, যিনি জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী নেতৃত্ব রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনেও কিন্তু তিনি নির্বাচনের প্রার্থী ছিলেন। এই মুহূর্তে আমরা যে তথ্যটি পাচ্ছি, তার লাশটি নাকি নিয়ে যাওয়া হয়েছে, এবং এই যে লাস্টে বের হচ্ছে একটি গাড়ির বহর আমরা দেখতে পাচ্ছি। শুনতে পাচ্ছি যে গেটটি আছে সেই গেট দিয়ে বের হয়ে গেছে। এখন হচ্ছে অন্য একটি গাড়ি বের হয়ে গেল। আমরা যতটুকু বুঝতে পারছি যে তার লাশটি আসলে নিয়ে বের হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আমাদের গাড়ি নিয়ে আমরা চেষ্টা করব পিছনে যাওয়ার জন্য, আসলে কতটুকু কাছে যেতে পারবো। যাই হোক, আমরা আমরা যে এতক্ষণ পর্যন্ত দর্শকদের আপনার জানালাম যে যদি বলা যায় যে এই মুহূর্তে যে সিচুয়েশনটা যদি দেখি, আমরা আসলে তার লাশ নিয়ে চলে গেছে এরকম তথ্য পাচ্ছি এবং তার লাশটি নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানে যে নিরাপত্তা কর্মী যারা ছিলেন, বিশেষ করে সেনাবাহিনী থেকে শুরু করে যারা আছেন, তারাও এখান থেকে বের হয়ে যাচ্ছেন। তো আপনি দেখছেন, তার মানে এখান থেকে আসলে আমরা যেটা ধারণা করছিলাম, তার লাশটি আসলে বের হয়ে গেছে এবং সেটাই ঘটেছে। তো আমার কাছে এখানে থাকা এই ছিল সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রীতা। মানিক শিকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ নম্বর গেটের সামনে। আমাদের সহকর্মী ছিলেন মানিক শিকদার, জানাচ্ছিলেন সবশেষ পরিস্থিতি। এ ছিল ২১শে বিশেষ সংবাদ। আমাদের সঙ্গেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।